জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব গাজায় 2000 সেনা পাঠিয়ে ইসরায়েলকে পঙ্গু করবে তুরস্ক। এরপর থাকছে আবারও ভয়াবহ যুদ্ধে জড়াচ্ছে ইরান ইসরায়েল, গোপন পরিকল্পনা ফাঁস। আরও জানিয়ে দিব ইরানের মিসাইলের পরবর্তী টার্গেট কারা। এবং সর্বশেষ থাকছে ইরানের কাছে কেন আরও নতুন সামরিক ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। গাজায় 2000 সেনা পাঠিয়ে ইসরায়েলকে পঙ্গু করবে তুরস্ক। ইসরায়েলের তীব্র আপত্তি ও বিরোধিতা সত্ত্বেও গাজায় স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে নিজের সামরিক সদস্যদের প্রস্তুত করছে তুরস্ক। নাম প্রকাশ অনিচ্ছুক তুরস্কের এক সূত্রের বরাতে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই বলছে, তুরস্ক প্রায় 2000 সামরিক সদস্যকে তৈরি করে রাখছে, যাদের অভিজ্ঞতা রয়েছে শান্তিরক্ষা ও সংঘাত নিয়ন্ত্রণে। ইসরায়েল আগেই জানিয়ে দিয়েছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে প্রতিকূল মনোভাব পোষণ করছে। তাই তাদের সশস্ত্র বাহিনীকে গাজা উপত্যকা প্রবেশ করতে দেওয়া ইসরায়েলের পক্ষে যুক্তিসঙ্গতময় এবং তেল আবিব এতে একমত হবেও না। ইসরায়েল তার বন্ধু যুক্তরাষ্ট্রকে এটা জানিয়েও রেখেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ খুব শীঘ্রই গাজায় মোতায়েন করা হবে। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠন পরিকল্পনা অংশ হিসেবে এই বাহিনী কাজ করবে। তবে ট্রাম্প এই ঘোষণা দিলেও অঞ্চলটিতে এখনও ইসরায়েলি বোমাবর্ষণ চলছে, মানবিক বিপর্যয়ও এখনও পুরোপুরি কাটেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ট্রাম্প বলেন যে খুব শীঘ্রই এটা হবে, গাজা নিয়ে সবকিছু ভালোভাবে এগোচ্ছে। তিনি জানান, খুব শক্তিশালী কয়েকটি দেশ স্বেচ্ছায় এটা অংশ নিতে রাজি হয়েছে। এই বাহিনী ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর মতো সশস্ত্র সংগঠনের সঙ্গে কোনো সমস্যা হলে তা মোকাবিলা করবে, যদিও গোষ্ঠীটি এখনও নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু বলেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে সদস্য দেশগুলো। সেখানে 2 বছরের মেয়াদী একটি অন্তর্বর্তী প্রশাসন ও স্থিতিশীলতা বাহিনী অনুমোদনের প্রস্তাব তোলা হবে। এই বাহিনীর দায়িত্ব হবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ রাখা ও ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজায় পাঠানো যে কোনো স্থিতিশীলতা বাহিনীর পূর্ণ আন্তর্জাতিক বৈধতা থাকতে হবে, যাতে তা ফিলিস্তিনিদের সহায়তা করতে পারে। এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের 10 নির্বাচিত সদস্য কয়েকটি আঞ্চলিক মিত্রের কাছে খসড়ার প্রস্তাব পাঠিয়েছে। আবারও ভয়াবহ যুদ্ধে জড়াচ্ছে ইরান ইসরায়েল, গোপন পরিকল্পনা ফাঁস। গেল জুনে 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর আবারও ভয়ঙ্কর যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য। ইরান ও ইসরায়েল দুই শত্রুপক্ষ এবার যেন চূড়ান্ত লড়াইয়ের পথে হাঁটছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, দুই দেশই এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর এই যুদ্ধ শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা। প্রতিবেদনে বলা হয়েছে, জুনের যুদ্ধ শেষ হলেও ইরান এখনও বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধরে রেখেছে, যা দিয়ে 11টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। একই সঙ্গে তারা হাজারো নতুন ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে নেমেছে। অপরদিকে ইসরায়েলও পিছিয়ে নেই। দেশটি নতুন হামলার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সহায়তার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েস সতর্ক করে বলেছেন, তেহরান এখন এমন সক্ষমতা অর্জন করেছে যেখানে একযোগে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে, যার লক্ষ্য একটাই, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে অচল করে দেওয়া। গেল জুনের যুদ্ধে ইরান ছুড়েছিল 500 ক্ষেপণাস্ত্র। এবার সেই সংখ্যা 4 গুণে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2015 সালের পরমাণু চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ায় ইরান এখন আর কোনো আন্তর্জাতিক নজরদারিতে পাত্তা দিচ্ছে না। তারা গোপনে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে, যেখানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলছেন, আমরা শান্তি চাই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রক্ষা করতে থাকে তবে সহযোগিতা অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, জুনের সংঘাতে যে আগুন জ্বলেছিল তার ছাই এখনও পুরোপুরি নিভে যায়নি। ইরান ও ইসরায়েল উভয় পক্ষই এখন প্রতিশোধ ও টিকে থাকার যুদ্ধে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আভাস বইছে। এবার হয়তো সেই ভয়াবহ যুদ্ধের শুরু, যা পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলতে পারে। ইরানের মিসাইলের পরবর্তী টার্গেট কারা? ইরান কি এমন তৈরি করছে যা নিয়ে চিন্তিত পশ্চিমারা? হঠাৎ করেই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি জানিয়ে দিলেন, ক্ষেপণাস্ত্র তৈরি নিয়ে দেশটির অবস্থান। তাহলে কি ভবিষ্যৎ যুদ্ধে আরও শক্তিশালী মিসাইল নিয়ে আসছে তেহরান? কোন ধরনের মিসাইল তৈরি করছে আয়াতুল্লাহ আলী খামেনের দেশটি? ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি কত হবে তা নির্ধারণের অধিকার নেই পশ্চিমাদের। এমনটি জানিয়ে আলী লারিজানি বলেন,
কোনো দেশেরই আমাদের প্রতিরক্ষামূলক কর্মসূচিতে হস্তক্ষেপ করার অধিকার নেই, কিন্তু এরপরও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা হস্তক্ষেপ করার অপচেষ্টা করলে তা হবে ইরানের স্বাধীনতা লঙ্ঘনের শামিল। 10 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস। বর্তমানে ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর সর্বোচ্চ হামলার পরিধি 2000 কিলোমিটার। এই রেঞ্জের মধ্যেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC শত্রুর বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালিয়ে আসছে। তবে ইরান যে ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করছে তার ইঙ্গিতই সম্প্রতি দিয়েছেন খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করব আমরা। প্রশ্ন হল, এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান আসলে কি বার্তা দিচ্ছে ইসরায়েলকে? সম্প্রতি জানা গেছে ইরান অত্যন্ত গোপনে তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যাতে বহন করা যাবে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও। এই মিসাইলটি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারবে তেহরান। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান সরকার। দ্বিতীয় ক্রং তেহরান টাইমস। এদিকে সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের কাছে এখনও 60% ইউরেনিয়াম রয়েছে, যার ওজন প্রায় 400 কেজি। দেশটি চাইলে সেগুলোকে 90% উন্নীত করতে পারবে। এই ইউরেনিয়ামগুলো দিয়ে ইরান 10টি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে বলেও দাবি জাতিসংঘের পরমাণু সংস্থাটির। যদিও IAEA এর এই দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান সরকার। ইরানের কাছে কেন আরও নতুন সামরিক ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র? কেন হঠাৎ করে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলে নতুন সামরিক ঘাঁটি স্থাপনের কথা ভাবছে? আর ঠিক এই সময়েই কেন ইরান বলছে তারা আরও জোরালোভাবে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সের পাশে দাঁড়াচ্ছে? বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় কারা চাল দিচ্ছে আর কে হচ্ছে টার্গেট? সাম্প্রতিক এক প্রতিবেদনে ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ওমান উপসাগরের তীরে ইরানের দক্ষিণ উপকূলের কাছে নতুন সামরিক ঘাঁটি গড়ে তুলতে, লক্ষ্য এলাকার জ্বালানি রুট আর বাণিজ্য পথের নিয়ন্ত্রণ শক্ত করা। এই ঘাঁটির অবস্থান কোথায় হতে পারে? ভেলায়েতের মতে যুক্তরাষ্ট্রের আগ্রহ সবচেয়ে বেশি পাকিস্তানের গোয়াদর বন্দর এবং ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের আশেপাশে, এমন একটি কৌশলগত অবস্থান যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য গুরুত্বপূর্ণ সড়কপথ ও সমুদ্র রুটের খুব কাছেই। বেলায়েতের ভাষায় যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ এলাকাটিতে প্রভাব বিস্তার করতে চায়, যাতে তারা আঞ্চলিক বাণিজ্যের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে এবং চীনের উত্থানকে ঠেকাতে পারে। এখন প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কি সত্যিই চীনের প্রভাব রোধ করতে চাইছে, নাকি ইরানের ভৌগোলিক গুরুত্ব নতুন করে কাজে লাগাতে চাইছে? ওমান উপসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই রুট বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথগুলোর একটি। বেলায়েতি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য, এশিয়া এবং অন্য অনেক জায়গায় প্রতিরোধের মুখে পড়ছে, তবু তারা নতুন ঘাঁটি বানিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে চায়। কিন্তু ইরানের বার্তা স্পষ্ট, আমরা স্বাধীন ও প্রভাবশালী রাষ্ট্র, আমরা পশ্চিমা হস্তক্ষেপ মানি না। এবার প্রশ্ন, ইরানের এই অবস্থান শুধু প্রতিরোধের কণ্ঠ নাকি বৃহত্তর জোটের কৌশল? ঠিক একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সংসদে জানিয়েছেন, তাদের কূটনৈতিক প্রচেষ্টার বড় অংশ এখন নিবেদিত অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সের পক্ষে। অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স এই শব্দগুচ্ছের মানে, এটি আসলে এমন এক জোট যেখানে ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলেশিয়া এবং ইয়েমেনের হুথি আন্দোলনের মতো গোষ্ঠীগুলো একই সুরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা করে। আরাকচি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কাজই এই অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সকে সমর্থন দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ।